মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। শ্রমিক সেজে শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে যে কোম্পানি বেতন দিতে পারে না সেই কোম্পানিতে আগুন লাগাই দিতে হবে। পাহাড়ে যে অসন্তুষ্ট হয়েছে তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা। অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে ভাবাচ্ছে, সময়টা স্পর্শকাতর, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা দিক থেকে নানা অপপ্রয়াস। অস্থিরতার বিষয়টা বুঝতে হবে যে বাংলাদেশে গত 16 বছর থেকে কি হয়ে গেছে এবং এই 16 বছরের যে পরাজিত শক্তি, বাংলাদেশের গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে যারা বেগম লক্ষণ সেনের মতো পালিয়ে গেলেন, যারা দিল্লির আশ্রয় প্রশ্রয়ে 75 থেকে 81-তে ছিলেন এবং নতুন করে আবার দিল্লির আশ্রয়ে গেছেন। এবং আপনারা যারা দেখেছেন গত কয়েকদিন আগে দিল্লির যে বিদেশ মন্ত্রণালয় আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারা একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে। বাংলাদেশ সংশ্লিষ্ট ভারতের যারা কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী আছেন এবং বাংলাদেশ থেকেও যারা আওয়ামী রেজিমের সাথে সংশ্লিষ্ট এমন কিছু সাবেক কূটনীতিক, সাংবাদিকরা এবং বুদ্ধিজীবীরা এখানে জুমে জয়েন করেছেন। তারা সবাই মিলে বাংলাদেশে তাদের যে ফরেন পলিসি ডিজাস্টার হয়েছে এটা বুঝবার চেষ্টা করছেন এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন কিভাবে করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। সময়টা যেমন স্পর্শকাতর, আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে দুর্গাপূজা কিন্তু আসন্ন। আমরা এই সরকার দায়িত্ব নেবার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে তথাকথিত নির্যাতন এবং নিপীড়নের যে গল্প শুনলাম, সাডেনলি কিছু ঘটনা ঘটেছে। লার্জলি হয়েছে আওয়ামী লীগের যারা হিন্দু নেতা আছেন তাদেরকে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে মতলববাদ সংখ্যালঘুদের একটা রাজনীতি আছে। মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। তো এই মতলববাদী রাজনীতিটাকে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন যেটা দেখিয়েছে যে এখানে হিন্দু সংখ্যালঘুরা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সাডেনলি প্রথম আলো একটা ডিটেল রিপোর্ট দিয়েছে গত এই সরকার দায়িত্ব নেবার পরে কি কি ঘটনা ঘটেছে। আমরা দাবি করেছি এই ঘটনাগুলোর সত্যতা যাচাইকল্পে একটা কমিশন করে দেওয়া হোক, তারা এটা রিকমেন্ডেশন করবে যে কারা দোষী এবং কি বিচার করা দরকার। তো সেই জায়গাতে বসে আমাদেরকে দেখতে হবে যে অস্থিরতাটার নায়ক নায়িকারা কারা। এইটা খুব সাদা চোখে দেখবার মতো কোনো ঘটনা না। আপনারা দেখেন যে আনসার বিদ্রোহ যেটা হয়ে গেল, আমরা দেখলাম যুবলীগের জামালপুর, শেরপুরের কয়েকজন নেতা মিলে এই ঘটনাটা পার্সু করেছে, তারা এটা ট্রিগার করিয়েছে। শ্রমিক অসন্তোষের ক্ষেত্রে দেখলাম শ্রমিক লীগ, ছাত্রলীগের সাবেক নেতারা অথবা বর্তমান পদস্থ নেতারা শ্রমিক সেজে শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে যে কোম্পানি বেতন দিতে পারে না সেই কোম্পানিতে আগুন লাগাই দিতে হবে, ওখানকার মেশিনারি এনে বিক্রি করে দিতে হবে। এবং পরে দেখা গেল যে সে কোন বিশ্ববিদ্যালয়ের অমুক কমিটিতে তমুক কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান নেতা। আমরা দেখলাম পাহাড়ে যে অসন্তুষ্ট হয়েছে, সেখানে দেখবেন জুমল্যান্ড আন্দোলন করা যারা স্বাধীন রাষ্ট্র করবার দাবি করেছেন তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা, বর্তমান নেতাদের সাথে ছবি এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে দেখেন মব জাস্টিসের সাথে ইনভলভ যারা, প্রত্যেকটা মব জাস্টিসের সাথে ভিকটিম এবং যারা ক্রিমিনাল, দুই পক্ষই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে জড়িত। যে সেনা কর্মকর্তাকে কক্সবাজারে খুন করা হয়েছে তাকে আওয়ামী লীগের নেতারা ডাকাত ভাড়া করে ট্র্যাপ করে তাকে ওখানে এনে খুন করেছে। এমন একটা সময় করেছে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পুরো টিম আমেরিকাতে আছে। সেনাপ্রধান ইন্টারভিউতে বলেছেন 18 মাসের কথা, একটা অস্থিরতা তৈরি করে সেনাবাহিনীকে মানে উস্কানি দেওয়া হয়েছে যেন সে ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে, কমিউনিটিতে করলে 5-7টা লাশ পড়বে, এই লাশের উপরে ভিত্তি করে জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করায় দিবে। তো এই পুরো অস্থিরতাটা বুঝতে হলে কিন্তু আওয়ামী লীগের স্যাবোটাজের রাজনীতি বুঝতে হবে। আমরা যারা সামান্য আওয়ামী লীগের রাজনীতি পড়েছি, জন্মলগ্নে শেখ মুজিব নিজে গুন্ডা পাঠায় ভাসানীর সম্মেলন পণ্ড করে দিয়ে আসছে। এই ঘটনা কিন্তু বাস্তবে হয়েছে। রিসেন্ট আমলে দেই, বিএনপি তখন ক্ষমতায় 2001 থেকে 6, 2004 অথবা 5 সালের ঘটনা, ডোনাল্ড রামসফিল্ড তখন ঢাকাতে, পরের দিন তার প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সাথে তার মিটিং আছে, তখন সে ওখানকার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। ইন্টারকন্টিনেন্টাল যেটা হোটেল আছে ওখানে সে উঠেছে এবং ওটার সামনে বিআরটিসির দোতলা একটা বাসে গান পাউডার দিয়ে
বিকাল 4টা-5টার দিকে পুরো বাসটা জ্বালিয়ে দেওয়া হলো এবং 21 থেকে 24 জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। কারণ কি ছিল? পরের দিন হরতালের কর্মসূচি সফল করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এখানে আছেন, সরকারকে বিব্রত করা যে যেই সরকার তোমার হোটেলের সামনে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের সাথে আমেরিকার সম্পর্ক থাকার মানে কি? এইভাবে তারা স্যাবোটাজের রাজনীতি করেছে। কিন্তু এই যে সরকারি চাকরিতে বয়স সীমা 35 যে দাবিটা, এই দাবিটা তো যৌক্তিক। এই দাবিটার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, আমি নীতিগতভাবে কোনো চাকরিতে কোনো বয়স সীমার পক্ষে নই। এটা হচ্ছে একটা কলোনিয়াল টাইম ল, যেটা এরার ছিল। সেটা তাদের একদম মুখ্য উদ্দেশ্য ছিল সিম্পলি শাসন করা, ন্যূনতম অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করে ট্যাক্সেশন আদায় করা। পৃথিবীতে আমরা যারা বাইরে থেকেছি লম্বা সময়, আমরা দেখেছি ওখানে আপনার জবের ব্যাপারে কোনো বয়সের বিষয় নাই, কোনো বয়সসীমা থাকার দরকার নাই। আপনি শুধু ক্রাইটেরিয়া সেট করে দেবেন যে এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা কি, এবং আপনি একটা রেঞ্জ ঠিক করে দিতে পারেন। যে কারণ হচ্ছে ধরেন যে ফ্রেশ গ্রাজুয়েট হয়ে বিসিএস অফিসার হয়েছে 23-এ, আবার যে 32-এ গিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, তার সাথে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং এ ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জব ডেসক্রিপশন ঠিক করে দিয়ে একটা বয়সের রেঞ্জ দিতে পারেন, ধরেন 30 অথবা 23 থেকে 27, অথবা যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে সে 28 থেকে 35, সেটা দেওয়া যেতে পারে। বাট আমি মনে করি না বয়স থাকার দরকার আছে।